কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এ স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, এবারের ঈদের আয়োজনে আমরা বাংলাদেশের কয়েকজন কৃষি উদ্যোক্তাকে সাথে রেখেছি, যারা বাংলাদেশের কৃষিতে গ্রামীণ অর্থনীতিতে যথেষ্ট অবদান রেখেছেন। তাদেরই একজন এয়ার মালিক সিডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোফান মালিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, এবং আমি ধন্যবাদ জানাই চ্যানেল 24-কেও। ঈদ মোবারক। আপনাদের প্রতিষ্ঠানের যাত্রা 1969 সাল থেকে। জি। এই যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রায় বর্তমানে যে অবস্থানে রয়েছেন, এটি কি আপনাদের কাঙ্ক্ষিত অবস্থান, নাকি এর চেয়ে ভালো কোনো জায়গায় যাওয়ার কথা ছিল? আমরা সবসময় আমরা কিছু ডেভেলপ করছি, ঠিক আছে। আমাদের একটা গোল আছে, একটা স্বপ্ন আছে। সো আমরা সেই স্বপ্নের দিকে ধীরে 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 যাচ্ছি। আমি এটা বলবো যে বর্তমানে যে পরিস্থিতি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। তবে সামনের দিকে আরও অনেক ভালো করার ইচ্ছা আছে আর কি। এই যে আপনি স্বপ্নযাত্রার কথা বললেন, এই স্বপ্নযাত্রা তো আপনার বাবার হাত ধরে হয়েছিল। আমরা সেই যাত্রার গল্পটা যদি একটু আমাদেরকে শোনান। সত্যি কথা বলতে যে আমার বাবা হচ্ছে 1969 সালে এই ব্যবসাটাকে শুরু করে। উনি চাকরি করতেন হচ্ছে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে। সো ওখানে উনি রাজশাহীর এডি হিসাবে কাজ করতেন আর কি। তো ওনার এক জুনিয়রকে যখন প্রমোশন দিয়ে দেওয়া হয়, উনি ওইটার উপর করে উনি হচ্ছে চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দিয়ে, যদিও ওনার ব্যবসা সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া বা ধারণা ছিল না, কিন্তু উনি যেটাকে মনে করতেন যে বীজ ব্যবসাটা একটা মানে কি ভবিষ্যতের জন্য, চাষিদের জন্য একটা বড় একটা হেল্প হবে আর কি। গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে হাইব্রিড সিডের প্রবর্তক যদি বলেন, তাহলে হচ্ছে আমার বাবাকে ধরতে হবে, কারণ ওনার হাত দিয়ে বাংলাদেশে প্রথম হাইব্রিড বীজ রোপণ হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি সবজির ক্ষেত্রে না? সবজির ক্ষেত্রে। সবজি এবং মানে কি যে ওইটা আমি দুটো ফসল নিয়ে উনি কাজ করতেন হাইব্রিড। একটা হচ্ছে পাতাকপি, হয়তো আপনার নাম শুনে থাকতে পারেন, অ্যাটলাস 70 ওটা, এবং টপিল নামে একটা তরমুজ ছিল। এই দুটা কিন্তু বাংলাদেশে প্রথম হাইব্রিড সিড বপন হয়। বপন যে ব্যাপারটা, সেটা হচ্ছে উনি এটার উদ্যোগ নেন। সো যাত্রাটা তার জন্য ছিল খুবই কষ্টের। কারণ কষ্টের যদি বলি, মাঝে মাঝে আমি এটাও চিন্তা করি যে সে কিভাবে ম্যানেজ করতো, ঠিক আছে। তখন কিন্তু চিঠির মাধ্যমে যোগাযোগ করা হতো। তার মানে একটা ধরেন চিঠি লিখলে পরে এখান থেকে যেতে লাগতো 15 দিন, আবার তারা যখন পাঠাতো তখনও লাগতো কিন্তু 15 দিন। তার মানে একটা কনভারসেশন হতে হচ্ছে মাসখানিক লেগে যেত। সো এইটা একটা মানে কি টাফ একটা ব্যাপার ছিল, ঠিক আছে। আর তখন তো উনি একাই কাজ করতেন, মানে কি যে তখন যে কাজগুলো ছিল তারও কোনো মানে কি যে স্টাফ বলেন কেউ ছিল না। উনি একাই হচ্ছে সেগুলো ধরেন টাইপরাইটারের টাইপিং থেকে শুরু করে, চিঠি পোস্ট থেকে শুরু করে, তারপরে এই যে বিভিন্ন যে গভর্নমেন্ট সংস্থাগুলো ছিল যেখানে ট্রায়াল হতো, সেখানে তাকে দৌড়াদৌড়ি করতে হতো। 80-র দশকের প্রথম দিকে প্রাইভেটাইজেশন যখন এটাকে তারা আন্দোলন করেন, এখানে কয়েকজন ব্যক্তি ছিলেন, তার মধ্যে আমার বাবা, তারপরে সুপ্রিম সিডের মাসুম সাহেব ছিলেন, বিআই সিদ্দিকী সাহেব ছিলেন, এরকম কিছু লোক যারা ছিলেন, ঠিক আছে, তারাই কিন্তু এটাকে প্রাইভেটাইজেশনে নিয়ে আসছে। সেখানে মানে আমার বাবার অনেক অবদান ছিল। তখন আমার আব্বা এলসি এবং বিভিন্ন জিনিসকে শুরু করে বিদেশ থেকে ভালো কোয়ালিটির জাত এবং এগুলোকে নিয়ে এসে আমরা বাজারে দিতে শুরু করি। সাধনা ছিল তার, এটা একটা তার প্যাশন ছিল। সে এটাকে বুকে ধরে নিয়ে আঁকড়ে ধরে, মানে কি অনেকে আছে যে তখন কিন্তু ব্যবসা খুব বড় একটা ব্যবসা ছিল না, ইট ওয়াজ এ রিয়েলি স্ট্রাগল টাইম, কিন্তু তারপরে উনি এই ব্যবসাটা ছাড়েন নাই। এই আন্দোলনের সুফল কি শুধুই আপনারা ভোগ করতেছেন, না হচ্ছে বাংলাদেশের কৃষকরাও ভোগ করছে? ধানের কথা দিয়ে ছোট্ট একটা উদাহরণ দিই। একসময় 5 মণ ধান হতো এক বিঘাতে, এখন 40 মণ ধান হয়। এখন যদি 5 মণ ধান হতো, তাহলে আপনি কি চিন্তা করতে পারেন এর কস্টিংটা কোথায় এসে দাঁড়াতো, ঠিক আছে। এবং চাষিদের জন্য যেটা আছে সেটা তো তাদের সার্ভাইভ করা তো হচ্ছে, তারা নিজের খাওয়ার জন্য রাখবে নাকি সে এটাকে বাজারে বিক্রি করবে। ইট কুড বি এ হিউজ চ্যালেঞ্জ। এক্ষেত্রে আপনারাও তো বেনিফিট পেয়েছেন, ডেফিনেটলি আপনার বিজনেস বড় হয়েছে। অ্যাবসলিউটলি। এই বললাম না, ইন্ডাস্ট্রি কখন হয় একটা জায়গাতে, ইন্ডাস্ট্রি যখন হয়, ঠিক আছে, সেটা যখন ওখানে সেই পরিমাণ এমপ্লয়মেন্ট জোগাড় হয়। আগে যেরকম আমার আব্বা একা ছিলেন, এখন যদি বলেন আমার কোম্পানিতে প্রায় 250 জন লোক কাজ করে, তার মানে 250টা ফ্যামিলি কিন্তু এর সাথে নাও ইনভলভ। এই মুহূর্তে বাজারে কতগুলো ফসলের কতগুলো ভ্যারাইটি আছে যেগুলো আপনার
আপনাকে আনন্দ দেয়, আপনার চাষিদেরকে উৎফুল্ল করে, অর্থনৈতিকভাবে বেনিফিট দেয়? আমাদের ফার্মে 2 বছর ট্রায়াল এবং পরে মাল্টি লোকেশন ট্রায়াল, যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দিই, এটা সাকসেস না হলে পরে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট বাজারে ছাড়ি না। 24টা ফসলের প্রায় 124টা ভ্যারাইটি আছে এবং আমি আপনাকে বলতে পারি আল্লাহর রহমতে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের প্রিমিয়াম ভ্যারাইটি এবং দে আর ডুইং রিয়েলি ওয়েল ইন দ্য মার্কেট। ওয়ার্ল্ড ভিশন তারা হচ্ছে একটা সার্ভে করেছিল যে কোন কোম্পানির বীজটা হচ্ছে ভালো, এবং তাদের সার্ভেতে 79% ফার্মার্স কিন্তু আমাদের নাম বলেছে। সো ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস। আপনি যদি কয়েকটা জনপ্রিয় ভ্যারাইটির কথা বলেন যেগুলো ফার্মারের কাছে সিগনিফিক্যান্ট মানে ভাবে গ্রহণযোগ্য, কয়েকটা ফসলের কয়েকটা যাদের নাম যদি বলেন। ফুলকপির যদি বলি, হোয়াইট স্টোন একটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে সেরকমভাবে গ্রহণযোগ্য আছে। তারপরে কাশ্মীরি আছে। তারপরে নতুন আমি যদি পাতাকপিতে বলি, ঠিক আছে, আমাদের নতুন একটা ভ্যারাইটি আসতেছে, সেটা হচ্ছে বাম্পার 60। ইট উইল বি রিয়েল বাম্পার ভ্যারাইটি, ঠিক আছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফর দ্য ফিউচার। অ্যাটলাস 70 আছে মরিচে বিজলি প্লাস 2020, বিজলি গোল্ড, সুপার হট, এগুলা মানে কি একেবারে ক্রিম প্রোডাক্ট। ওকে, দেন টমেটোতে যদি আসেন, সেখানে আপনি পাবেন হচ্ছে বাহুবলী, TM028, 1220 এবং রেড জুয়েল। দে আর ডুইং মানে কি এক্সট্রিমলি ওয়েল। তারা বাংলাদেশের মার্কেটকে ধরেন কাঁপিয়ে দিচ্ছে এখন আল্লাহর রহমতে। এরপর যদি আমি শশার কথা বলি, শশাতে ময়নামতি আছে, জাদু আছে, ঠিক আছে, আরও নতুন কয়েকটা ভ্যারাইটি আমরা ইন্ট্রোডিউস করতেছি, হুইচ উইল বি রিয়েলি গ্রেট ভ্যারাইটিস। এরপরে আমি যদি করলাতে বলি, ঠিক আছে, করলাতে আমাদের গ্লোরি আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আলিশা আছে, তারপর হচ্ছে দুর্বার। দে আর রিয়েলি গুড, মানে কি লিডিং নিচ্ছে। তার মানে আপনার যে 24টা ফসলের মধ্যে কয়টা ফসলের মার্কেট লিডার এই মুহূর্তে? আমাকে যদি বলেন না হলেও 15টা মার্কেট, 15 থেকে 16টা হবে মার্কেট লিডার। এর তো সাস্টেনেবিলিটি দরকার। সাস্টেনেবিলিটির জন্য কী করছেন? দেখেন, সাস্টেনেবিলিটি যে ব্যাপারই আছে, আমরা যে প্রোডাক্টগুলোর কথা বলছি, ঠিক আছে, দে আর অলরেডি রানিং ফর এ কাপল অফ ইয়ার্স। মানে কি যে একটা ভ্যারাইটিকে মাঠে ওইভাবে এস্টাবলিশ হতে গেলে 3 থেকে 4 বছর বা 5 বছর সময় লাগে। সো এই ভ্যারাইটিগুলো অলরেডি 4-5 বছর ধরে মার্কেট, কিন্তু এই যে 15টা বলতেছি, দে আর রুলিং। আপনাদের সবজির এই জাতগুলোতে আপনারা মূলত একটা ভ্যারাইটিকে কতদিন মার্কেটে রাখেন? ফার্স্টে বলি, একটা ভ্যারাইটি মার্কেটে স্ট্যাবলিশ হতে মোটামুটি 3 থেকে 4 বছর সময় লাগে। দেন ইট গোজ ফর অ্যানাদার 4-5 ইয়ার্স, মানে কি যে সে তার একটা টপ লেভেলে থাকে। দেন এরপরে সে কিন্তু আস্তে আস্তে ডিক্লাইনিং করে। যেরকম আমি যদি বলি অ্যাটলাস 70 এখনও ভেরি পপুলার ভ্যারাইটি, এটা কিন্তু লাস্ট 50 ইয়ার্স আছে বাংলাদেশ। 50 ইয়ার্স। দেন ইফ ইউ কনসিডার মানে কি যে আমাদের বাহুবলী, এখন এটা তুঙ্গে আছে, কিন্তু আমরা 7 বছর আগে এটা মার্কেটিং শুরু করেছিলাম, ঠিক আছে। বিজলি প্লাস যেটা আছে সেটাও প্রায় 6-7 বছর হয়ে গেছে। সো ইউনো ইট ডিপেন্ডস অন দ্য ভ্যারাইটি। সাম ভ্যারাইটিস এটা কিন্তু ইট লাস্ট ফর ভেরি লং টাইম। আপনাদের বাংলাদেশে কৃষি নিয়ে সামগ্রিকভাবে আপনার টার্গেটটা কি? বাংলাদেশেও একটা সবজির একটা ব্র্যান্ড আমরা তৈরি করতে চাই, ঠিক আছে, এবং এটাও যাতে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে এইখানেও এই কারণে আমরা কিন্তু কিছু কাজ করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গাইবান্ধাতে 3টা উপজেলা, এটা হচ্ছে সাদুল্লাপুর, পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ, এবং আমাদের বগুড়াতে আমার হচ্ছে শিবগঞ্জে 5,000 চাষির কিন্তু আমরা ক্লাস্টার তৈরি করেছি, এবং 5,000 চাষিকে আমরা যেটা শিখাচ্ছি যে হাউ টু ফলো গ্যাপ প্রোটোকলস, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, নট ইটস এ বাংলা গুড এগ্রিকালচার গ্লোবাল। আমরা উই আর গোয়িং ফর গ্লোবাল। ওকে, গ্লোবাল গ্যাপ। আর আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা প্রায় 1,200 চাষিকে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটের আন্ডারে নিয়ে আসবো বাই নেক্সট ইয়ার। মানে তাদেরকে নিয়ে তাদের প্রোডাক্ট কি আপনার এক্সপোর্ট ক্লাস্টারে ইন করাবেন? যে ব্যাপারে আছে ওই কারণে হচ্ছে আমরা একটা প্রসেসিং ইউনিট তৈরি করছি, ঠিক আছে, যেটা ভেজিটেবল প্রসেসিং, ফ্রেশ ভেজিটেবল প্রসেসিং ইউনিট। আমার এটা স্বপ্ন বা যেটাই আছে সেটা হচ্ছে যে হাই ভ্যালুড ভেজিটেবলকে আমরা মানে কি যে আমাদের কাস্টমারের দ্বার প্রান্তে তুলে দিতে চাই। আমরা আপনার কাছে আবারও গল্প শুনবো, তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এর ঈদ আয়োজনে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এর সাথে আছে আমি ফাইজুল সিদ্দিক এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এয়ার মালিক সিটের ব্যবস্থাপনা পরিচালক আতস সোফান মালিক। আপনাদের আসলে এই যে এত বড় R&D করলেন, এখানে কি আপনারা নিজেরাই ব্রিডিং করেন নাকি হচ্ছে অ্যাডাপ্টেশন করেন? এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেটে আপনাদের এই মুহূর্তে শেয়ার কীরকম? আমার সাথে 3টা কোম্পানি হচ্ছে রিসার্চ পার্টনারশিপ আছে। রিসার্চ পার্টনারশিপ মানে কি, তাদের সমস্ত G1, G2, G3 আমাদের এখানে ট্রায়াল হয়। এখানে ট্রায়ালের পর আমরা রিপোর্ট পাঠাই, যেখানে যেখানে রেকটিফিকেশন করা দরকার ওখানে তারা রেকটিফিকেশন করে। এটা হচ্ছে আমাদের সাকাতা জাপান, BASF ন্যানহ্যামস এবং এগ্রিকো নেদারল্যান্ডস, এদের সাথে আমাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমরা যখন এই রিসার্চগুলো পরিচালনা করি, দিস ইজ এ পার্ট অফ রিসার্চ অ্যাজ ওয়েল, হাউ টু ডেভেলপ এ ভ্যারাইটি। আমার এখানে হচ্ছে উই উইল বি দ্য ওয়ান হু উইল বি মার্কেটিং দ্য থিংস। আপনি তো দ্বিতীয় প্রজন্ম, জি। আপনার তৃতীয় প্রজন্মের কি অবস্থা এটা যদি বলেন একটু। আমার ছেলে সে হচ্ছে ব্যাক করেছে, ঠিক আছে। আসলে আমি তার ব্যাপারে যদি বলি, সে কানাডাতে UCB থেকে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে হি ওয়াজ ওয়ার্কিং উইথ ডেলয়েটস। সে যখন এসে আমাদের পুরো ব্যাপারটা দেখলো এবং যে চাষিদের সাথে আমরা কিভাবে কাজ করতেছি, এবং এটা দেখার পরে সে মানে কি তার মাইন্ডে সামহাও দাদা করে গেছে, আমার বাবা করছে, সো আই শুড টেক দ্য লেগেসি যেটা আছে সেটাকে আমাকে ধরতে হবে বা এরকম। কিন্তু এগ্রিকালচার তো আরও অনেক ধরনের ইনপুটস আছে, ফার্টিলাইজার আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, অ্যাগ্রোকেমিক্যালস, আই থিঙ্ক পেস্টিসাইড অ্যান্ড আদার্স থিংস। সো এগুলোতে আপনাদের এক্সপ্যান্ড করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? উই ডোন্ট অনলি থিঙ্ক অ্যাবাউট বিজনেস। আমাদের যেটা আছে আমরা আমাদের লেগেসিটাকে ধরে রাখতে চাই। বাট আমি যদি 10টার দিকে চলে যাই তখন কিন্তু আমি ওই কোয়ালিটিটাকে ধরে রাখতে পারবো না। এটা আমার যেটা হচ্ছে আমার ফিলোসফি, ঠিক আছে, বা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি তখন হবে কি যে আই উইল বি গোয়িং ইনটু মেকিং মানি রাদার দ্যান কিপিং দ্য কোয়ালিটি অ্যান্ড গিভ দ্য থিংস ইন দ্যাট ওয়ে। আপনার বাবা তো সাম্প্রতিক সময়ে গত হয়েছেন, সো আপনার বাবার মেসেজটা কী ছিল আপনার জন্য বা আপনার পরবর্তী প্রজন্মের জন্য? কৃষক যাতে না ঠকে, ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান অ্যাডভাইস অলওয়েজ যেটা তারপরে উনি হচ্ছে যখন আমরা ভেরি ফ্র্যাঙ্কলি সাকাতা বলেন এগ্রিকো, এই দুটা ধরেই হচ্ছে ওনার যাত্রা। উনি বলতো যে এই দুটা কোম্পানি যাতে কোনোদিনও অবহেলিত না হয় এবং এদেরকে সেইভাবে তোমরা প্রায়োরিটি দিবা। সিডের সাথে যাতে কখনো কোয়ালিটি এবং সাথে যাতে কখনো কোনো কম্প্রোমাইজ না হয়, চাষির চোখের পানি যাতে মাটিতে না পড়ে। তার যেটা যে এটা যেরকম পবিত্র ব্যবসা, এটা কিন্তু সেরকম অভিশপ্ত ব্যবসা। যদি চাষির পানি হচ্ছে চোখের পানি মাটিতে পড়ে, দ্যাট ডে উইল বি নোয়িং দ্যাট ইউল বি ফিনিশ। সো বাংলাদেশে এখন এই মুহূর্তে প্রচুর তরুণ রয়েছে, মোট জনসংখ্যার বেশিরভাগই কিন্তু তরুণ। এই তরুণদের কেউ চাকরি করতে চায়, কেউ উদ্যোক্তা হতে চায়। এখন দেখা যাচ্ছে উদ্যোক্তা যারা হতে চায় তারা অনেকে কৃষি উদ্যোক্তা হতে চায়। তাদের জন্য, তারা যদি এইসব বিজনেসে আসতে চায়, তাদের জন্য আপনার কাছ থেকে কি শিক্ষণীয় আছে যেটা তারা শিখে এই বিজনেসটাতে যাওয়া উচিত? সে যদি রিয়েলি সিডকে না বোঝে, যেরকম আমি আমার বাবার কাছ থেকে শিখছি, আমার ছেলে কিন্তু আমার কাছ থেকে শিখবে। কিন্তু যে কোনো একটা নতুন বিজনেসে আসলে পরে এর যে থ্রেডগুলো আছে সে যদি সেগুলো না বুঝে, দেন সে কিন্তু ধরা খাবে। দেখেন, সবচেয়ে বড় কথা যে আমার যেটা সাজেশন থাকবে, নট সিড, গো ফর সিডলিং। সিডলিং ইজ অলসো বিগ অপরচুনিটি, ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার বিজনেস। আবার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে প্রসেসিং মানে কি, দেয়ার আর মেনি থিংস। ধরেন আচার তৈরি করা, যদি আমি জাস্ট সিম্পল কতগুলো জিনিস বলি, আচার তৈরি করা, আমকে ধরেন ড্রাই করা, এই কাজু বাদামও যেটা আছে সেটাও যদি রোস্টেড করে তারা বিক্রি করে, দ্যাট ইজ অলসো। তো আপনি সাজেস্ট করছেন যে রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে বিজনেসে আসা উচিত। অ্যাবসলিউটলি। উদ্যোক্তা কিন্তু বিভিন্নভাবে আপনার ডিমান্ড বুঝে আপনার উদ্যোক্তা হতে হবে। বাংলাদেশে কোন সেক্টর, এগ্রিকালচার কোন অংশটুকুতে সবচেয়ে বেশি উদ্যোক্তা হলে সফল হওয়ার সুযোগ সবচেয়ে বেশি? আমি বললাম যে ফুড প্রসেসিং। আপনার বাবা বিজনেস যে শুরু করলেন তখন তার পুঁজি বা ইনভেস্টমেন্ট কত টাকা ছিল? আমি যতটুকু জানি আমার মায়ের মানে কি গোল্ড বিক্রি করে হি হ্যাজ স্টার্টেড হিজ বিজনেস। আপনাদের সাথে যে প্রফেশনালসগুলো কাজ করে তাদের কন্ট্রিবিউশন কেমন? দে আর দ্য ওয়ান। আমি তো হয়তো বা যে ব্যাপারই আছে, আমি কি হবে বা কি দেখতে চাই সেটা আমি বলি, কিন্তু কাজগুলো করে কে? দ্য টিম। অ্যান্ড আমি যে ব্যাপারটাকে মনে করি যে আমার টিমের আন্তরিকতা, মানে কি তারা যেভাবে কাজ করছে, যে তারা
একটা ফ্যামিলি হিসাবে এবং নিজেদের ওন করে যে কাজ করছে, ওটা যদি না থাকতো তাহলে তো আমি আজকে এখানে এসে পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। দর্শক, ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এ ঈদ আয়োজনে আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।